আজকে আমরা শুরু করতে যাচ্ছি বিএসসি নার্সিং থার্ড ইয়ারের প্যাথোফিজিওলজি সাবজেক্টের একটা গুরুত্বপূর্ণ টপিক কনজাংটিভাইটিস নিয়ে। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমরা দেখে নিব ডেফিনেশন অফ কনজাংটিভাইটিস। কনজাংটিভাইটিস ইজ ইনফ্লামেশন অফ দ্য কনজাংটিভা। আমাদের যে চোখের স্ক্লেরা এবং আমাদের আইলিডসের মাঝখানে যে লেয়ারটা রয়েছে সেই লেয়ারকে বলা হয় কনজাংটিভা। ওই কনজাংটিভাটা যদি কখনো ইনফেকশন বা ইনফ্লামেশন হয়ে থাকে তখন সেই রোগটাকে আমরা বলে থাকি কনজাংটিভাইটিস। তাহলে কনজাংটিভাইটিস ইজ দ্য ইনফ্লামেশন অফ দ্য কনজাংটিভা, দ্য থিন ট্রান্সপারেন্ট মেমব্রেন কভারিং দ্য স্ক্লেরা অ্যান্ড ইনার আইলেটস। স্ক্লেরা এবং ইনার আইলেটসকে যে কভার করে যে মেমব্রেনটা সেটাই হচ্ছে কনজাংটিভা, সেটার ইনফ্লামেশনকে বলা হয়ে থাকে কনজাংটিভাইটিস। ইট কজেস রেডনেস, ওয়াটারিং, ডিসচার্জ অ্যান্ড ইরিটেশন অফ দ্য আইস। এটা চোখের রেডনেসের জন্য দায়ী, ওয়াটারিংয়ের জন্য দায়ী, ডিসচার্জের জন্য এবং ইরিটেশনের জন্য দায়ী। ইট মে বি ইনফেকশাস অর নন ইনফেকশাস। এটা ছিল ডেফিনেশন অফ কনজাংটিভাইটিস। এরপর রয়েছে ক্লাসিফিকেশন অফ কনজাংটিভাইটিস। ক্লাসিফিকেশনের মধ্যে আমরা 3 রকমের ক্লাসিফিকেশন পড়ে থাকি: ইনফেকশাস কনজাংটিভাইটিস, নন ইনফেকশাস কনজাংটিভাইটিস এবং আদার টাইপস। ইনফেকশাস কনজাংটিভাইটিসের মধ্যে রয়েছে ব্যাকটেরিয়াল, ভাইরাল এবং ক্ল্যামাইডিয়াল। নন ইনফেকশাসের মধ্যে রয়েছে অ্যালার্জিক, কেমিক্যাল আর টক্সিক, মেকানিক্যাল আর ট্রমাটিক। আদার টাইপসের মধ্যে রয়েছে নিউনেটাল কনজাংটিভাইটিস, যেটা হচ্ছে অপথ্যালমিয়া নিউনেটারাম বলে আমরা চিনে থাকি, ড্রাই আই কনজাংটিভাইটিস। তাহলে কনজাংটিভাইটিসের ক্লাসিফিকেশন আমরা কয় প্রকার পেয়েছি? টোটাল 3 প্রকার: ইনফেকশাস, নন ইনফেকশাস, আদার্স। ইনফেকশাসগুলো হচ্ছে ভাইরাল, ব্যাকটেরিয়াল এবং ক্ল্যামাইডিয়াল। নন ইনফেকশাসের মধ্যে রয়েছে অ্যালার্জিক, কেমিক্যাল আর টক্সিক, মেকানিক্যাল। আদার্সের মধ্যে রয়েছে নিউনেটাল এবং ড্রাই আই কনজাংটিভাইটিস। এরপর রয়েছে সাইন সিমটমস অফ কনজাংটিভাইটিস। সাইন সিমটমস অফ কনজাংটিভাইটিসের মধ্যে রয়েছে একদম শুরুতে যে টপিকটা দেখা যায় সেটা হচ্ছে রেডনেস অফ আইস। আমাদের চোখের মধ্যে রেডনেস দেখা দেবে, লাল হয়ে যাবে চোখ। টিয়ারিং আর ওয়াটারিং, প্রচুর পরিমাণে পানি ঝরবে। ইচিং, বার্নিং অর ফরেন বডি সেন্সেশন, প্রচুর পরিমাণে বার্নিংয়ের ফিলিং হবে। আই ডিসচার্জ, ডিসচার্জ 3 রকমের হয়ে থাকে: থিক ডিসচার্জ, ওয়াটারি ডিসচার্জ, স্ট্রিঙ্গি আর মিউকয়েল ডিসচার্জ। মিউকয়েল ডিসচার্জটা মেইনলি আমরা অ্যালার্জিক কনজাংটিভাইটিসের ক্ষেত্রে দেখে থাকি, ওয়াটারিটা আমরা ভাইরাল কনজাংটিভাইটিসের ক্ষেত্রে দেখে থাকি এবং থিক ডিসচার্জটা দেখা যায় ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিসের ক্ষেত্রে। এরপর হচ্ছে ফটোফোবিয়া, যেটা হচ্ছে মাইল্ড ফটোফোবিয়া, আলোর প্রতি সংবেদনশীলতা যেটাকে আমরা বলি। আইলিড সোয়েলিং, চোখ কি হয়ে যেতে পারে, ফুলে যেতে পারে। ক্রাস্টিং অর আইল্যাশেস, সকালবেলা আইল্যাশেসের মধ্যে আইল্যাশেস কি দেখা যেতে পারে? ক্রাস্টিং দেখা যেতে পারে। তাহলে সাইন সিমটমস অফ কনজাংটিভাইটিসের মধ্যে আমরা প্রথমে কি পেলাম? রেডনেস অর আইস, টিয়ারিং অর ওয়াটারিং, ইচিং, বার্নিং সেন্সেশন, আই ডিসচার্জ। ডিসচার্জ 3 রকম: ব্যাকটেরিয়ালের 1 রকম, ভাইরালের 1 রকম, অ্যালার্জিকের 1 রকম। ফটোফোবিয়া, আইলিড সোয়েলিং, ক্রাস্টিং অফ আইল্যাশেস। এরপরে রয়েছে কজেস অফ কনজাংটিভাইটিস। কজেস অফ কনজাংটিভাইটিসের মধ্যে 2 রকম কজেস, একটা ইনফেকশাস, একটা হচ্ছে নন ইনফেকশাস। ইনফেকশাসের মধ্যে প্রথমে রয়েছে ভাইরাল, ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যে সমস্ত অণুজীব এগুলোর জন্য দায়ী সেগুলো হচ্ছে স্ট্রেপ্টোককাস অরিয়াস, স্ট্রেপ্টোককাস নিউমোনিয়া, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা, গনোরিয়া এবং ক্ল্যামাইডিয়া। ভাইরাসের মধ্যে রয়েছে অ্যাডিনোভাইরাস, হার্পিস সিমপ্লেক্স ভাইরাস। ফানজাই হচ্ছে খুবই রেয়ার, মাঝে মধ্যে দেখা যেতে পারে। তাহলে ইনফেকশাসে ভাইরাস, ব্যাকটেরিয়া এবং ফানজাই এগুলোর জন্য দায়ী। নন ইনফেকশাসের মধ্যে রয়েছে অ্যালার্জেন্স, কেমিক্যালস, ট্রমা, কন্ট্যাক্ট লেন্স মিসইউজ এবং ইউভি এক্সপোজার। অ্যালার্জিক জাতীয় যে সমস্ত পদার্থ আছে যেমন পোলেন, ডাস্ট, অ্যানিমাল ডেন্ডার, এগুলোর কারণে আমাদের নন ইনফেকশাস কনজাংটিভাইটিসটা হয়ে থাকে। কেমিক্যালের ক্ষেত্রে স্মোক, কেমিক্যাল, কসমেটিক্স এগুলোর কারণে হয়ে থাকে। ট্রমাটিকের ক্ষেত্রে ফরেন বডি যখন আমাদের চোখে প্রবেশ করে তখন নন ইনফেকশাস কনজাংটিভাইটিসটা হয়। এছাড়া কন্ট্যাক্ট লেন্স মিসইউজ, লেন্সের মিসইউজের কারণেও অনেক সময় কনজাংটিভাইটিস হতে পারে, আর ইউভি এক্সপোজার কারণেও হয়ে থাকে। তাহলে কজেস অফ কনজাংটিভাইটিস যদি আমরা বলি তার কয় রকম পেলাম? 2 রকম, একটা ইনফেকশাস, একটা নন ইনফেকশাস। ইনফেকশাসের মধ্যে রয়েছে ব্যাকটেরিয়াল, ভাইরাসেস এবং ফানজাই। ফানজাইটা কিন্তু রেয়ার। নন ইনফেকশাসের মধ্যে রয়েছে অ্যালার্জেন্স, কেমিক্যালস, ট্রমা, কন্ট্যাক্ট লেন্স মিসইউজ এবং ইউভি এক্সপোজার। এরপর আমাদের রয়েছে কমপ্লিকেশনস অফ কনজাংটিভাইটিস। কমপ্লিকেশনস কী কী কমপ্লিকেশনস অ্যারাইজ হতে পারে কনজাংটিভাইটিসের কারণে? ক্যারাটাইটিস হতে পারে, কর্নিয়াল আলসার হয়ে যেতে পারে, ভিশন ইম্পেয়ারমেন্ট হতে পারে, কিছুটা রেয়ার।
ক্রনিক কনজাংটিভাইটিস দেখা দিতে পারে, সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, নিউ বর্নের ক্ষেত্রে ব্লাইন্ডনেস পর্যন্ত অ্যারাইজ হতে পারে। তাহলে কী কী কমপ্লিকেশন হয়ে থাকে আমাদের কনজাংটিভাইটিসের কারণে? ক্যারাটিটিস দেখা যেতে পারে, কর্নিয়াল আলসার দেখা যেতে পারে, ভিশন ইম্পেয়ারমেন্ট হতে পারে, ক্রনিক কনজাংটিভাইটিস, সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন, এবং নিউ বর্নদের ক্ষেত্রে সেটা ব্লাইন্ডনেস পর্যন্ত হয়ে যেতে পারে গনোকক্কাল এবং ক্ল্যামাইডিয়ালের কারণে। এরপরে আমাদের রয়েছে ম্যানেজমেন্ট। আমরা এখানে দুই টাইপসের ম্যানেজমেন্ট পড়বো, একটা হচ্ছে মেডিকেল ম্যানেজমেন্ট, একটা হচ্ছে সার্জিক্যাল ম্যানেজমেন্ট। প্রথমে আসা যাক মেডিকেল ম্যানেজমেন্ট নিয়ে। মেডিকেল ম্যানেজমেন্টে আমরা ব্যাকটেরিয়ালের জন্য আলাদা ম্যানেজমেন্ট, ভাইরাসের জন্য আলাদা ম্যানেজমেন্ট, অ্যালার্জিকের জন্য আলাদা ম্যানেজমেন্ট এবং ক্ল্যামাইডিয়ালের জন্য আলাদা ম্যানেজমেন্ট পড়বো। ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিস যখন আমাদেরকে বলা হবে তখন আমাদেরকে হচ্ছে প্রথমে অ্যান্টিবায়োটিকের কথা চিন্তা করতে হবে। টপিক্যাল অ্যান্টিবায়োটিকগুলো আমাদেরকে দিতে হবে, যেমন ক্লোরামফেনিকল, সিপ্রোফ্লক্সাসিন, এই টাইপসের অ্যান্টিবায়োটিকগুলো আমাদেরকে ইউজ করতে হবে। এছাড়া ওয়ার্ম কম্প্রেস, একটু উষ্ণ ভাপ দিতে হবে। মেনটেন আই হাইজিনটা মেনটেন করতে হবে। এটা হচ্ছে ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিসের মেডিকেল ম্যানেজমেন্ট। এরপর হচ্ছে ভাইরাল কনজাংটিভাইটিসের অ্যান্টিবায়োটিকের কোনো রকম প্রয়োজন হয় না, নো অ্যান্টিবায়োটিক নিডস। লুব্রিকেটিং আই ড্রপস ইউজ করা যেতে পারে। কোল্ড কম্প্রেস দিতে হবে। তাহলে ব্যাকটেরিয়ালে কিন্তু আমরা বলেছি ওয়ার্ম কম্প্রেস দিতে হবে, কিন্তু ভাইরাসের ক্ষেত্রে আমাদেরকে কোল্ড কম্প্রেসটা ইউজ করতে হবে। এরপর রয়েছে এখানে আরেকটা হচ্ছে আমাদের যদি এইচএসবি ইনফেকশন হয়ে যায় তখন হচ্ছে আমাদেরকে অ্যাসাইক্লোভিরটা ইউজ করতে হবে। এরপর হচ্ছে অ্যালার্জিক কনজাংটিভাইটিসের ক্ষেত্রে আমাদেরকে অ্যান্টিহিস্টামিন ড্রপসগুলো ইউজ করতে হতে পারে। মাস্ট সেল স্টেবিলাইজার ইউজ করা লাগতে পারে। আর্টিফিশিয়াল টিয়ার্স ইউজ করা লাগতে পারে। এছাড়া হচ্ছে আমাদেরকে অ্যালার্জেনটা কী করতে হবে? অ্যাভয়েড করতে হবে। এরপর রয়েছে ক্ল্যামাইডিয়াল আর গনোকক্কাল, এক্ষেত্রে সিস্টেমিক অ্যান্টিবায়োটিক ইউজ করা যেতে পারে, অ্যাজিথ্রোমাইসিন, সেফট্রিয়াক্সন, এই টাইপসের অ্যান্টিবায়োটিকগুলো। আর্জেন্ট ট্রিটমেন্ট ডিউ টু রিস্ক অফ ব্লাইন্ডনেস যেন না হয়ে যায় সেজন্য আমাদেরকে আগে থেকে আর্জেন্ট ট্রিটমেন্টের ব্যবস্থা করতে হবে। তাহলে মেডিকেল ম্যানেজমেন্টে যখন আমরা পড়েছি 4 রকম মেডিকেল ম্যানেজমেন্ট আমরা এখানে পড়েছি। প্রথমে রয়েছে ব্যাকটেরিয়াল ম্যানেজমেন্ট, তারপর রয়েছে ভাইরাল ম্যানেজমেন্ট, অ্যালার্জিক এবং হচ্ছে ক্ল্যামাইডিয়াল। ব্যাকটেরিয়ালে কিন্তু বলেছি অ্যান্টিবায়োটিকের দরকার আছে, এখানে ওয়ার্ম কম্প্রেস দিতে হবে, হাইজিন মেনটেন করতে হবে। আর ভাইরালের ক্ষেত্রে কিন্তু অ্যান্টিবায়োটিকের কোনো দরকার নেই, শুধুমাত্র আমাদেরকে কোল্ড কম্প্রেস ইউজ করতে হবে, অ্যাসাইক্লোভির ইউজ করা যেতে পারে। অ্যালার্জিকের ক্ষেত্রে আমাদেরকে অ্যান্টিহিস্টামিন ড্রপটা ইউজ করতে হবে, অ্যালার্জেনটা অ্যাভয়েড করতে হবে। মাস্টার স্টেবিলাইজারও ইউজ করা যেতে পারে। এরপর ক্ল্যামাইডিয়ালের ক্ষেত্রে বললাম সিস্টেমিক অ্যান্টিবায়োটিক যেগুলো আমরা চিনি, অ্যাজিথ্রোমাইসিন এবং সেফট্রিয়াক্সন, এগুলো ইউজ করা যেতে পারে। আর্জেন্ট ট্রিটমেন্ট করতে হবে যেন ব্লাইন্ডনেসের দিকে ব্যাপারটা না যায়। এরপর হচ্ছে সার্জিক্যাল ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদেরকে সার্জারিটা হচ্ছে রেয়ার, এটা খুব বেশি দরকার হয় না, তবে কনজাংটিভাইটিসটা যদি খুব বেশি কমপ্লিকেশনের অ্যারাইজ করে তখন হচ্ছে আমাদেরকে সার্জিক্যাল ম্যানেজমেন্টে যেতে হয়। প্রথমে রয়েছে রিমুভাল অফ ফরেন বডিটা প্রথমে রিমুভ করতে হবে। ডিব্রাইভমেন্ট ফর সিভিয়ার মেমব্রেন অর সিউডো মেমব্রেন ফর্মস। সার্জারি ফর কমপ্লিকেশনস, যদি খুব বেশি কমপ্লিকেশন হয় তখন আমাদেরকে সার্জারিতে যেতে হবে, যেমন কর্নিয়াল আলসার হলে, অ্যাবসেস হলে, পারফোরেশন হয়ে গেলে এক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সার্জারির দিকে যেতে হবে। কনজাংটিভাল ফ্ল্যাপ ফর নন হিলিং কর্নিয়াল আলসারটা যদি কোনো রকম ট্রিটমেন্টের মাধ্যমে হিল করা না যায় তাহলে আমাদেরকে সার্জিক্যাল প্রসিডিওরে যেতে হবে। তাহলে আমরা ম্যানেজমেন্টে 2 টাইপসের ম্যানেজমেন্ট পড়েছি, একটা মেডিকেল ম্যানেজমেন্ট, একটা সার্জিক্যাল ম্যানেজমেন্ট। মেডিকেল ম্যানেজমেন্টে 4টার জন্য আলাদা আলাদা ম্যানেজমেন্ট আমাদের পড়া হয়েছে। আর সার্জিক্যাল ম্যানেজমেন্টে বললাম এটা আমাদের খুবই রেয়ার, খুব বেশি দরকার হয় না, তবে যদি সেটা নন হিলিং হয়ে থাকে তাই সেক্ষেত্রে আমাদেরকে সার্জিক্যাল প্রসিডিওরে যেতে হয়। এরপর হচ্ছে পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্ট অফ আই সার্জারিতে যাওয়ার আগে, সার্জিক্যাল ম্যানেজমেন্টে যাওয়ার আগে আমাদেরকে কী কী পোস্ট সার্জিক্যাল ম্যানেজমেন্ট নিতে হবে। প্রথম হচ্ছে আই প্রোটেকশন দিতে হবে, তারপর পজিশনিং করে নিতে হবে, যেসব মেডিকেশন দরকার আছে সেগুলো অ্যাপ্লাই করতে হবে, অ্যাক্টিভিটি রেস্ট্রিকশন থাকলে সেগুলো আমাদেরকে মেনটেন করতে হবে। এরপর পেইন যেন না হয় সেজন্য পেইন অ্যান্ড ইনফেকশন মনিটরিং করতে হবে, হাইজিন মেনটেন করতে হবে এবং হচ্ছে ফলো আপ দিতে হবে। তাহলে পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্টের মধ্যে প্রথমে আমরা দেখতে পাচ্ছি আই প্রোটেকশনের জন্য আমাদের কী কী করা যেতে পারে। অ্যাপ্লাই আই শিল্ড অর প্যাচ অ্যাজ অর্ডার অনুযায়ী শিল্ড অথবা প্যাচ ইউজ করতে হবে। অ্যাভয়েড রাবিং অর টাচিং দ্য আইস, চোখকে ঘষা মাজা করা যাবে না, হাত দেওয়া যাবে না। ইউজ প্রোটেক্টিভ গ্লাসেস ডিউরিং দ্য ডে, অপারেশনের দিন কী করতে হবে? প্রোটেক্টিভ গ্লাস ইউজ করতে হবে। এরপর রয়েছে পজিশনিং,
পজিশনিংয়ের ক্ষেত্রে আমাদেরকে হচ্ছে রোগীকে আমাদের অপারেশনের ধরন অনুযায়ী পজিশন করে নিতে হবে। অ্যাভয়েড লাইং অন অপারেটেড সাইড, যে সাইডে অপারেশনটা হবে সেই সাইডটাতে কী করা যাবে না, লাইং করা যাবে না। মেনটেন ডক্টর রেকমেন্ডেড হেড পজিশন, ডক্টরের রেকমেন্ডেশন অনুযায়ী হেড পজিশনটা ঠিক করতে হবে। এরপর রয়েছে মেডিকেশনের ক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক, স্টেরয়েড, অ্যানাসিস জাতীয় ওষুধগুলো আর ড্রপগুলো দিয়ে থাকবো। অ্যাক্টিভিটি রেস্ট্রিকশন, অ্যাভয়েড ব্যান্ডিং, লিফটিং হ্যাভি অবজেক্ট অর স্ট্রেনিং, ভারী অবজেক্ট তোলা থেকে বিরত থাকতে হবে। অ্যাভয়েড ওয়াটার এন্টারিং দ্য আই হোয়াইল বাথিং, গোসলের সময় চোখে যেন পানি প্রবেশ না করে সেদিকে খেয়াল রাখতে হবে। নো মেকআপ, সুইমিং অর ডাস্ট এক্সপোজার, এগুলো হতে দেওয়া যাবে না। এরপরে রয়েছে পেইন অ্যান্ড ইনফেকশন মনিটরিং। পেইনের ক্ষেত্রে মাইল্ড ডিসকমফোর্ট ইজ নর্মাল, সামান্য ডিসকমফোর্ট হতে পারে, সিভিয়ার পেইন হতে পারে, কিন্তু যদি বেশি পরিমাণে পেইনের রোগী অ্যাপ্লাই করে থাকে যে আমার খুব বেশি পেইন হচ্ছে, সেক্ষেত্রে আমাদের কিন্তু পেইন ম্যানেজমেন্টের জন্য অ্যান্টিবায়োটিক ইউজ করা যেতে পারে, পেইন কিলার ইউজ করা যেতে পারে। এছাড়া রিপোর্ট সাইন্স অফ ইনফেকশন, রেডনেস আছে কিনা, সোয়েলিং আছে কিনা, ডিসচার্জ আছে কিনা, ডিক্রিজ ভিশন আছে কিনা, এটা আমাদেরকে মনিটর করতে হবে। এরপর হচ্ছে হাইজিনটা অবশ্যই মেনটেন করতে হবে। হ্যান্ড হাইজিন বিফোর আই ড্রপ অ্যাপ্লিকেশন, চোখে ড্রপ দেওয়ার আগে আমাদেরকে হ্যান্ড হাইজিনটা মেনটেন করতে হবে। অ্যাভয়েড কন্টামিনেশন অফ ড্রপ টিপটা কন্টামিনেশন যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এরপর হচ্ছে ফলো আপ মানে হচ্ছে মোটামুটি যা যা অপারেশনের সময় যা যা কমপ্লিকেশন অ্যারাইজ হওয়ার চান্স থাকে সেগুলো সবসময় মনিটরিংয়ে রাখতে হবে। অ্যাটেন্ড অল শিডিউল অপথলমোলজিস্ট চেকআপ, রেগুলার চেকআপে যেতে হবে। মনিটর ভিশন ইমপ্রুভমেন্টটা হচ্ছে কিনা এটা আমাদেরকে মনিটর করতে হবে। এটা ছিল আমাদের পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্ট অফ আই সার্জারি। তাহলে আই সার্জারিতে আমাদেরকে প্রথমে আই প্রোটেকশন করতে হবে, পজিশনিং করে নিতে হবে, মেডিকেশন অ্যাপ্লাই করতে হবে, অ্যাক্টিভিটি রেস্ট্রিকশন থাকলে সেগুলো মেনটেন করতে হবে, পেইন অ্যান্ড ইনফেকশন মনিটর করতে হবে, হাইজিন মেনটেন করতে হবে এবং রেগুলার ফলো আপে থাকতে হবে। এ ছিল আমাদের কনজাংটিভাইটিসের অল অ্যাবাউট। তাহলে আমরা কী কী শিখেছি এখান থেকে? আমরা প্রথমে শিখেছি হচ্ছে কনজাংটিভাইটিসের ডেফিনেশনটা, এরপর আমরা শিখেছি ক্লাসিফিকেশন, যেটা আমরা 3 প্রকার বলেছি, ইনফেকশাস, নন ইনফেকশাস এবং আদার্স। এরপর আমরা পড়ছি সাইন্স সিমটমস, এরপর পড়লাম কজেসেও ইনফেকশাস আর নন ইনফেকশাস আলাদা কজেস পড়েছি। কমপ্লিকেশনস হলো ম্যানেজমেন্ট আমরা 2 রকম ম্যানেজমেন্ট, একটা মেডিকেল ম্যানেজমেন্ট, সার্জিক্যাল ম্যানেজমেন্ট বলেছি। সার্জিক্যাল ম্যানেজমেন্ট আমাদের ম্যান্ডেটরি না, খুবই রেয়ার। এরপর বলেছি আমরা পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্ট অফ আই সার্জারি। পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্টটা আমরা আই সার্জারির পরে আমরা কী কী ম্যানেজমেন্ট নিব, কী কী ব্যবস্থা করতে হবে সেইগুলো সম্পর্কে বললাম। এ ছিল আমাদের কনজাংটিভাইটিস টপিকের যতটুকু আমাদের পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ টপিক তার সারসংক্ষেপ।